সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আমরা চিত্রে ডিসপ্লেতে একটা চিত্র দেখতে পাচ্ছি, যেটা ন্যাশনাল ইউনিভার্সিটির চিত্র, অর্থাৎ জাতীয় বিশ্ববিদ্যালয়ের চিত্র, যেটা শিক্ষা অঙ্গনের অভিভাবক তোমাদের যারা তোমরা অনার্স, মাস্টার্স এবং ডিগ্রি শ্রেণীতে অধ্যয়ন করো, যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ, তাদের অভিভাবকই বলা চলে। তারা তাদের নিয়মিত কার্যক্রমের পাশাপাশি একটা নতুন কার্যক্রম শুরু করেছে, সেটা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় অনলাইন ক্লাসে। সবাইকে স্বাগতম। করোনাকালীন সময়ে শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে উপস্থিত হতে পেরে আমি আনন্দিত। আশা করি তোমরাও খুশি। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। আর যাদের জন্য আমি আজকে এই অনলাইনের সামনে হাজির হয়েছি, সেই আমার প্রিয় শিক্ষার্থীরা হচ্ছে অনার্স প্রথম বর্ষের ইতিহাস বিভাগের শিক্ষার্থী, যাদের সাথে আমি আলোচনা করব এবং যাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টা হচ্ছে দক্ষিণ এশিয়ার ইতিহাস, এবং যার পত্র নাম কোড হচ্ছে 211507। আর আজকে আমি তোমাদের সাথে 8 নাম্বার ক্লাস নিয়ে হাজির হচ্ছি। অর্থাৎ এর আগে আমি তোমাদের সাথে 7টা ক্লাস শেষ করেছি। আর আজকে আমাদের ক্লাসের শিরোনাম হচ্ছে গুপ্ত সাম্রাজ্য, যেটা হচ্ছে আমরা দেখব। এবং এই ক্লাস উপস্থাপনায় আছি আমি মোহাম্মদ শরীফুল ইসলাম, প্রভাষক, ইতিহাস বিভাগ, নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ, রাজশাহী। আমাদের আজকে পাঠের শিরোনাম যদি আমরা বিস্তারিত দেখি, তাহলে দেখবো যে পাঠের শিরোনাম হচ্ছে গুপ্ত সাম্রাজ্য, সমুদ্রগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্ত এবং প্রাচীন ভারতের স্বর্ণযুগ। অর্থাৎ গুপ্ত সাম্রাজ্যের মধ্যে এই দুইজন বিশিষ্ট সম্রাট, একজন হচ্ছে সমুদ্রগুপ্ত, যাকে বলা হয় ভারতের নেপোলিয়ান, আর হচ্ছে দ্বিতীয় চন্দ্রগুপ্ত, যাকে বলা হয় কিংবদন্তির বিক্রমাদিত্য। এবং এই সময়টাই ছিল প্রাচীন ভারতের ইতিহাসের মধ্যে সবচাইতে উন্নতির যুগ, স্বর্ণযুগ বলা হচ্ছে। এটা আমরা বিস্তারিত ভাবে আজকে দেখব। আমরা দেখি যে আজকে এই আলোচনা শেষে প্রিয় শিক্ষার্থীরা তোমরা কি শিখতে পারবে। আলোচনা শেষে, এই পাঠ শেষে শিক্ষার্থীরা যা শিখবে, জানতে পারবে, সেটা গুপ্ত সাম্রাজ্য সম্পর্কে জানতে পারবে, সমুদ্রগুপ্ত সম্পর্কে জানতে পারবে, দ্বিতীয় চন্দ্রগুপ্তকে বিশ্লেষণ করতে পারবে, এবং সর্বশেষ গুপ্ত যুগকে প্রাচীন ভারতের স্বর্ণযুগ বলার কারণ ব্যাখ্যা করতে পারবে। তার মানে আমরা আজকে গুপ্ত যুগ আলোচনা করলে আমরা এই 4টা বিষয় সম্পর্কে ধারণা রাখতে পারবো, আশা করা যায়। প্রিয় শিক্ষার্থীরা, আমরা মানচিত্রের মাধ্যমে গুপ্ত যুগের অবস্থানটা একটু জেনে নিই। দেখি আমরা একটা তোমরা ডিসপ্লেতে একটা মানচিত্র দেখতে পাচ্ছ। এই মানচিত্রে মোট 4টা রং, তোমরা রঙের মানচিত্র দেখতে পাচ্ছ। 4টা রং মানচিত্রে, 4টা রং দেখতে পাচ্ছ। তোমরা যদি লক্ষ্য করো তাহলে এই যে রংটা দেখো, এই রংটা হচ্ছে প্রথম চন্দ্রগুপ্তের আবিষ্কৃত অঞ্চল। অর্থাৎ এই অঞ্চলটুকু প্রথম এই মগধ বা পটলিপুত্র এই অঞ্চলটা আবিষ্কৃত করে বা এই অঞ্চল অধিকৃত করে প্রথম চন্দ্রগুপ্ত। তারপরে এই অঞ্চলের নিচ দিক দিয়ে দেখো কাশ্মীর, কলিঙ্গ, পল্লবের কিছু অংশ, এই অংশটা আবিষ্কার করে সমুদ্রগুপ্ত। অর্থাৎ ওই অঞ্চলের সাথে এই অঞ্চলটাও যুক্ত করে সমুদ্রগুপ্ত। এরপরে আর বাকি যে রংটা তোমরা দেখতে পাচ্ছ, ভারতের অভ্যন্তরে এবং ভারতের বাহিরে যে রংটা দেখতে পাচ্ছ, বা এই যে ছোট্ট গুজরাট মল্ল যে অংশটুকু দেখতে পাচ্ছ, এই অংশটুকু অধিকৃত করে তোমার দ্বিতীয় চন্দ্রগুপ্ত। তার মানে আমরা এই পুরাটা যদি দেখি, তাহলে এটা পুরো একটা ভারতের মানচিত্র। এই ছোট্ট এই পাশে এইটুকু বাংলাদেশ, আর অন্য পাশে যে উপরে নেপাল, ভুটানের অবস্থান বোঝা যাচ্ছে। এটা আসলে মানচিত্রে গুপ্ত বংশের অবস্থান। এবার আমরা দেখি গুপ্ত বংশের প্রাথমিক ধারণা। গুপ্ত বংশের প্রাথমিক ধারণা যদি আমরা লক্ষ্য করি, তাহলে দেখো প্রাচীন ভারতের ইতিহাসে আনুমানিক খ্রিস্ট 4র্থ শতকে গুপ্ত সম্রাটদের উত্থান এক তাৎপর্যপূর্ণ ঘটনা। আমরা ইতিহাস যারা পড়ছো তারা তোমরা নিশ্চয় জানবা যে ইতিহাস আসলে একটা ধারাবাহিক ঘটনা। ইতিহাসের ধারাবাহিক ঘটনার ক্রম। আমরা যদি আলেকজান্ডারের ইতিহাস পড়লাম খ্রিস্টপূর্ব, অশোকের ইতিহাস পড়লাম আমরা খ্রিস্টপূর্ব, ঠিক তারপরে আমরা যে কনিষ্ক ইতিহাস পড়লাম সেটা হচ্ছে 1 সাল বা 2 সালের ঘটনা। এরপরে আমরা গুপ্ত বংশ দেখো 4 সালের ঘটনা, অর্থাৎ 4র্থ শতক, 100 বা 400 সালের ঘটনা। এই
400 এই সময় গুপ্ত বংশের দুজন সম্রাট সমুদ্রগুপ্ত এবং দ্বিতীয় চন্দ্রগুপ্ত বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। আমরা মানচিত্রে কিন্তু 3 জন সম্রাটের কথা পাইলাম, কিন্তু আমরা গুপ্ত বংশ আলোচনা করতে যে আমরা 2 জন সম্রাটের আলোচনা করব। একটা হচ্ছে তোমার সমুদ্রগুপ্ত, আর একটা হচ্ছে দ্বিতীয় চন্দ্রগুপ্ত। গুপ্ত সাম্রাজ্য দীর্ঘকাল স্থায়ী হয়েছিল। সুষ্ঠু শাসন, শিল্প, সাহিত্য, ধর্ম, রাষ্ট্র ও সমাজের বিভিন্ন ক্ষেত্রে গুপ্ত যুগে এক অভূতপূর্ব উৎকর্ষ লক্ষ্য করা যায়। গুপ্ত যুগকে যথার্থই প্রাচীন ভারতের স্বর্ণযুগ বলা হয়। মানে সবকিছুর একটা উত্তম সময় ছিল হচ্ছে এই গুপ্ত যুগ, যার ফলে এই গুপ্ত যুগকে আসলে স্বর্ণযুগ বলা হচ্ছে। আমরা এখানে গুপ্ত যুগের ইতিহাসের উপাদান হিসাবে যদি আমরা বলি তাহলে পুরাণ, আমরা পুরাণকে কিন্তু ইতিহাসের উপাদান হিসেবে দেখছি। পুরাণ থেকে আমরা গুপ্ত যুগের গুপ্ত বংশের ইতিহাস জানতে পারবো। পুরাণের বিভিন্ন লেখা থেকে আমরা আগে বলেছিলাম যে পুরাণের তথ্য আমরা তখনই নিব যখন পুরাণের তথ্য অন্য কোনো গ্রন্থের তথ্যের সাথে মিল হয়, তখন আদারওয়াইজ আমরা পুরাণের তথ্যটাকে গ্রহণ করতে পারবো না। এরপরে ধর্মশাস্ত্র, অর্থাৎ গুপ্ত যুগের ধর্মশাস্ত্র হোক, আর গুপ্ত পূর্ব যুগের ধর্মশাস্ত্র হোক, আর গুপ্ত পরবর্তী যুগের ধর্মশাস্ত্র হোক, ধর্মশাস্ত্র থেকে আমরা গুপ্ত যুগের ইতিহাসের উপাদান তথ্য পেতে পারি। যেমন মনে করো যে আমরা বুদ্ধ চরিত থেকে আমরা বুদ্ধ চরিত, আমরা হচ্ছে রাজতরঙ্গিনী, আমরা হচ্ছে কৌটিল্যের অর্থশাস্ত্র, এই সমস্ত গ্রন্থ থেকে কিন্তু আমরা গুপ্ত যুগের ইতিহাসের উপাদান বের করতে পারি। কমন্দক নীতিসার হচ্ছে কমন্দক নীতিসার, এটা হচ্ছে যে দ্বিতীয় চন্দ্রগুপ্তের প্রধানমন্ত্রী শেখর কর্তৃক রচিত একটা গ্রন্থ যেটা গুপ্ত বংশের উপমহাদেশের তথ্যগুলো লিপিবদ্ধ করা আছে। এই গ্রন্থে রাজকর্তব্য সম্পর্কে আমরা জানতে পারি। গুপ্ত যুগে বেশ কিছু নাটক রচিত হয়েছিল, যে নাটকগুলো থেকে আমরা গুপ্ত বংশের ইতিহাসগুলো জানতে পারি। এছাড়া এই নাটকের মধ্যে অন্যতম ছিল কৌমুদী মহোৎসব, সে যুগের রাজনৈতিক অবস্থায় গুপ্ত বংশের উত্থান মগধ সম্পর্কে তথ্য প্রদান করে। এছাড়াও দেবী চন্দ্রগুপ্ত নাট্যদর্পণ, এই নাটকগুলো থেকেও কিন্তু আমরা গুপ্ত বংশের গুপ্ত যুগ সম্পর্কে আমরা জানতে পারি। তার মানে এটা হচ্ছে যে গুপ্ত বংশের হচ্ছে দ্বিতীয় চন্দ্রগুপ্তের প্রধানমন্ত্রী শেখর কর্তৃক রচিত একটা গ্রন্থ, যে গ্রন্থ থেকে আমরা বা এই গ্রন্থের সমসাময়িক আরো নাট্য গ্রন্থ আছে যেগুলো থেকে আমরা আসলে গুপ্ত বংশের ইতিহাস জানতে পারি। এরপর আমরা শিলালিপি কিন্তু হচ্ছে ইতিহাস রচনার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ উপাদান। আমরা আগেও বলেছি, এখনো বলছি, শিলালিপির মাধ্যমে আমরা ইতিহাসের উপাদানগুলো বের করতে পারি। যেমন হচ্ছে যে অশোকের সময় থেকে আমরা যে অশোকের যে শিলালিপি, 3 ধরনের শিলালিপি পাই। এই 3 ধরনের শিলালিপি থেকে কিন্তু আমরা অশোকের যুগের এবং অশোকের পরবর্তী যুগের ইতিহাসগুলো আমরা জানতে পারি। এরপরে বৈদেশিক পর্যটকদের বিবরণ থেকে কিন্তু আমরা ইতিহাস জানতে পারি। যেমন এখানে বিশেষ করে চৈনিক পরিব্রাজক ফাহিয়েন, ইৎসিং প্রমুখের বর্ণনা থেকে কিন্তু আমরা গুপ্ত যুগের বর্ণনা পাইতে পারি। গুপ্ত যুগের ঐতিহাসিক উপাদানের সবচাইতে নির্ভরযোগ্য হচ্ছে শিলালিপি। আমরা আগে বললাম যে ঐতিহাসিক সবচেয়ে নির্ভরযোগ্য শিলালিপি। এছাড়াও গুপ্ত যুগের সমুদ্রগুপ্তের সভাকবি হরিসেন রচিত এলাহাবাদ প্রশস্তি থেকেও কিন্তু আমরা গুপ্ত যুগের ইতিহাস জানতে পারি। অনুশাসন লিপি, অর্থাৎ বিভিন্ন ধর্মগ্রন্থ, যেমন হচ্ছে মথুরা শিলালিপি, এরন, নালন্দা, তারপরে গয়া লিপি, তারপরে শাস্তি লিপি, তারপরে হচ্ছে ধর্মীয় গ্রন্থ, সমসাময়িক মুদ্রা, তারপরে সমসাময়িক স্থাপত্য, সমসাময়িক ভাস্কর্য, এই সমসাময়িক বিষয়গুলো থেকেও কিন্তু আমরা অনুশাসন লিপি থেকেও কিন্তু আমরা গুপ্ত যুগের ইতিহাস রচনা করতে পারি। এরপরে মুদ্রা তো সব সময়ে সব রাজাদের শাসনামলে ছিল, এবং এই মুদ্রার মাধ্যমে কিন্তু আমরা ইতিহাসের নির্ভরযোগ্য ইতিহাসের তথ্য হিসেবে পেতে পারি। কারণ একটা মুদ্রার মাধ্যমে আমরা সেই সময়কার ইতিহাস, সেই সময়ের শাসন ব্যবস্থা, সেই সময়ের অর্থনৈতিক সামাজিক অবস্থা কিন্তু আমরা জানতে পারি। এভাবে আমরা গুপ্ত বংশের ইতিহাসের উপাদানগুলো বের করতে পারি। এরপর আমরা যদি বলি যে সমুদ্রগুপ্তের সিংহাসন, আমরা গুপ্ত যুগের উপাদান থেকে গুপ্ত যুগকে বুঝলাম। এখন আমরা সমুদ্রগুপ্ত নিয়ে কিছুটা আলোচনা করব। এলাহাবাদ স্তম্ভ লিপি, যেটা হরিসেন কর্তৃক সমুদ্রগুপ্তের সভাকবি হরিসেন কর্তৃক রচিত এলাহাবাদ, এই এলাহাবাদ স্তম্ভ লিপি থেকে জানা যায় যে প্রথম চন্দ্রগুপ্তের পুত্র সমুদ্রগুপ্ত সিংহাসনে উত্তরাধিকার মনোনীত করে দেন, এবং চন্দ্রগুপ্তের মনোনয়নের কথা প্রকাশ্যভাবে ঘোষণা করলে তার নিকট আত্মীয় স্বজন বিস্মিত হন। তার মানে বোঝা যাচ্ছে এখানে একটা বিষয় যে প্রথম চন্দ্রগুপ্ত যে সমুদ্রগুপ্তকে
সিংহাসনে মনোনীত করে, এই সিংহাসনে মনোনীত সিংহাসন নিয়ে কিন্তু তাদের মধ্যে মনে নিশ্চয় কোনো বিরোধের ব্যাপার স্যাপার ছিল। অর্থাৎ নিকটতম আত্মীয় স্বজন বা নিজেদের মধ্যে এই সিংহাসনে আরোহণ নিয়ে দ্বন্দ্ব ছিল, যার ফলে প্রথম চন্দ্রগুপ্ত কিন্তু নিজে সমুদ্রগুপ্তকে মনোনীত করে। এছাড়াও অনেক ঐতিহাসিক তথ্য থেকে জানা যায় যে সমুদ্রগুপ্ত তার সহচরদের সহযোগিতায় প্রায় 98 জন আত্মীয় স্বজন বা ভ্রাতাদের হত্যা করার পরে এই সিংহাসনে আরোহণ করে। তাছাড়াও সমুদ্রগুপ্ত সিংহাসনে আরোহণ যথাযথ কাল সম্বন্ধে সবকিছু জানা যায় না। নালন্দার তাম্রলিপি অনুসারে তিনি 325 খ্রিস্টাব্দে সিংহাসনে আরোহণ করেন, তবে অনেক ঐতিহাসিক মনে করেন যে তিনি 320 খ্রিস্টাব্দে সিংহাসনে আরোহণ করেন এবং 380 খ্রিস্টাব্দের মধ্যে মৃত্যুবরণ করেন। কেননা দ্বিতীয় চন্দ্রগুপ্তের সিংহাসনে আরোহণ কাল ছিল আসলে 380 খ্রিস্টাব্দ। এভাবে সমুদ্রগুপ্ত সিংহাসনে আরোহণ করেন। এবার আমরা দেখি সমুদ্রগুপ্তের রাজ্য জয়। সমুদ্রগুপ্তের রাজ্য জয়, তিনি যে তার প্রথম চন্দ্রগুপ্তের যে উত্তরাধিকার সূত্রে যে সিংহাসন পান, আমরা ম্যাপের মাধ্যমে দেখলাম সমুদ্রগুপ্ত কিন্তু প্রথম চন্দ্রগুপ্ত থেকে অনেক বেশি ভারতবর্ষ অধিকৃত করেন এবং তার সাম্রাজ্যভুক্ত করেন। তার অন্যতম হচ্ছে উত্তর ভারত বিজয়। উত্তর ভারত বলতে আমরা যে ম্যাপের মাধ্যমে দেখলাম যে কাশ্মীর অঞ্চল, ওই অঞ্চলটা কিন্তু সমুদ্রগুপ্ত জয় করেন এবং উত্তর ভারত জয় করার মাধ্যমে তিনি সাম্রাজ্যের বিশালতা বাড়ান। এরপরে তিনি দক্ষিণ ভারতও জয় করেন। দক্ষিণ ভারত অর্থাৎ দক্ষিণ ভারত, যেটা ভারতের দক্ষিণে অবস্থিত, তার যে প্রথম চন্দ্রগুপ্তের যে সাম্রাজ্য ছিল, তার উত্তর এবং দক্ষিণ দুই দিকে তিনি কিন্তু সাম্রাজ্য বিস্তার করেন। আমরা কিন্তু ম্যাপের মাধ্যমে ওই রঙেও দেখে পাচ্ছি। শিক্ষার্থীরা, তোমরা যদি আবার ফিরে যেতে চাও তাহলে একটু ব্যাকে যে তোমরা ম্যাপটা লক্ষ্য করলে বুঝতে পারবে যে উত্তর এবং দক্ষিণে এবং কি শ্রীলঙ্কার যে দ্বীপ, এই দ্বীপ পর্যন্ত সমুদ্রগুপ্তের রাজ্য জয় করেছিল। সীমান্ত রাজ্য বোর্ডের আনুগত্য লাভ, অর্থাৎ এই সীমান্তে যেসব রাজ্যগুলো ছিল, এই রাজ্যগুলোর রাজাদের আনুগত্য তিনি লাভ করেছিলেন। কারণ যে চন্দ্রগুপ্তের সীমানা অঞ্চল এবং সমুদ্রগুপ্তের অঞ্চল, দুই অঞ্চল একসাথে রাখতে হলে বা একসাথে শাসন পরিচালনা করতে হলে পার্শ্ববর্তী অঞ্চলগুলোর সাথে তার সখ্যতা গড়ে তুলতে হবে, আনুগত্য লাভ করতে হবে। ঠিক এইভাবে সীমান্ত রাজন্যবর্গদের কিন্তু তিনি আনুগত্য লাভ করেন। এছাড়া আর্যাবত অধিকার, প্রশস্তি অনুযায়ী সমুদ্রগুপ্ত কনৌজ বা পার্শ্ববর্তী অঞ্চলে অভিযান পরিচালনা করে আর্যাবতের সকল রাজাকে পরাজিত করে তিনি সর্বরাজ্যস্থতা উপাধি লাভ করেন। অর্থাৎ এটা হচ্ছে এলাহাবাদ প্রশস্তি থেকে জানা যায় যে তিনি অর্থাৎ কনৌজ বা পুষ্পপুর আক্রমণ অভিযান করেন এবং সেখানে জয় করেন। এছাড়া আর্যাবতে যে সকল রাজারা ছিল তাদের সবাইকে তিনি পরাজিত করেন এবং আর্যাবতে রাজ্য জয় করে তিনি সর্বোচ্চ রাজস্ব উপাধি লাভ করেন। হরিসেনের মতে পরাজিত রাজন্যবর্গ কর প্রদান করে, আদেশ পালন করে এবং বশ্যতা জ্ঞাপন করে সমুদ্র গুপ্তের সম্রাটোচিত নির্দেশগুলো অনুসরণ করে। অর্থাৎ এই আর্যাবতে যারা রাজারা ছিল তারা নিজেরা সমুদ্রগুপ্তের বশ্যতা স্বীকার করে এবং বশ্যতা স্বীকারের ফলে তারা সমুদ্রগুপ্তের নির্দেশ অনুযায়ী পরবর্তীতে শাসন কার্য পরিচালনা করে। এই সমুদ্রগুপ্তের সাম্রাজ্য ছিল প্রভুত্ব এবং স্বায়ত্তশাসনের এক অপূর্ব সমন্বয়। দিগ্বিজয় সম্পন্ন করে তিনি অশ্বমেধ যজ্ঞ অনুষ্ঠান করেন এবং এই যজ্ঞের স্মৃতি স্বর্ণমুদ্রা প্রচলন করেন। অর্থাৎ তিনি এই রাজ্যগুলো অধিকার করে তিনি একটা অনুষ্ঠান করেন, সেই অনুষ্ঠানের মাধ্যমে তিনি স্বর্ণমুদ্রা প্রচলন করেন। এছাড়া দাক্ষিণাত্য অভিযান করেন। দাক্ষিণাত্যে যে অঞ্চলগুলো তিনি অভিযান করেন সেই অঞ্চলগুলো তিনি জয় করেন এবং তার সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করেন। কোটা পরিবারের ক্ষমতা লাভ, কোটা পরিবারের ক্ষমতা লাভ করেন। কোটা পরিবার হচ্ছে তৎকালীন ভারতের একটা অন্যতম পারিবারিক রাজ্য ছিল। এই রাজ্যের ক্ষমতা রাজাদের যে রাজা তারা হচ্ছে সমুদ্রগুপ্তের অঞ্চলের বাহিরে ছিল। সমুদ্রগুপ্ত সেখানেও অভিযান পরিচালনা করেন এবং সেই অভিযান পরিচালনার মাধ্যমে কোটা পরিবারের ক্ষমতা সমুদ্রগুপ্তের নিজ হাতে গ্রহণ করেন এবং অন্যান্যদের তিনি পরাজিত করেন। ফলে এই কোটা পরিবারের ক্ষমতাটা সম্পূর্ণ সমুদ্রগুপ্তের রাজ্যের অন্তর্ভুক্ত হয় এবং পরবর্তীতে তারা সমুদ্রগুপ্তের অধীনে থেকেই রাজ্য পরিচালনা করেন। এরপর আমরা দেখব সমুদ্রগুপ্তের রাজ্য সীমা।
ডক্টর রমেশ চন্দ্র মজুমদারের মতে কাশ্মীর, পশ্চিম পাঞ্জাব, পশ্চিম রাজপুতনা, গুজরাট আর ভিন্ন প্রায় সকল উত্তর ভারত সমুদ্রগুপ্ত সাম্রাজ্যভুক্ত ছিল। ডক্টর মুখার্জির মতে সমুদ্রগুপ্তের সাম্রাজ্য পূর্বে ব্রহ্মপুত্র, দক্ষিণে নর্দমা এবং উত্তরে হিমালয় ও কাশ্মীর পর্যন্ত বিস্তৃত ছিল। মানে এই ব্রহ্মপুত্র নদ পর্যন্ত সম্ভবত সমুদ্রগুপ্ত আর্যাবর্তের যে অংশ প্রত্যক্ষভাবে শাসন করতেন তা উত্তরে হিমালয়, দক্ষিণে নর্দমা, পশ্চিমে যমুনা ও চম্বল নদী এবং পূর্বে ব্রহ্মপুত্র নদী পর্যন্ত বিস্তৃত ছিল। এর বাইরে স্বায়ত্তশাসিত করদ ও মিত্র রাজ্য ছিল। তার সাম্রাজ্যে কেন্দ্রীয় শাসনের সঙ্গে স্বায়ত্তশাসনের অভূতপূর্ব সংমিশ্রণ ছিল। অর্থাৎ আমরা যদি তার সমুদ্রগুপ্তের সাম্রাজ্যটা দেখি তাহলে দেখবো যে সেই পশ্চিম পাঞ্জাব, কাশ্মীর, পাঞ্জাব, রাজপুতনা, এছাড়াও আবার এদিক ব্রহ্মপুত্র নদ, যমুনা, তারপরে দক্ষিণে নর্দমা, চঞ্চল নদী, ব্রহ্মপুত্র নদ, এই বিশাল একটা অঞ্চল তিনি জয় করেছিলেন এবং যে অঞ্চলগুলো তার রাজ্য সীমার মধ্যে ছিল, এবং তিনি তার স্বায়ত্তশাসিত করদ এবং মিত্র দুই রাজ্যই ছিল। আর তার সাম্রাজ্যে কেন্দ্রীয় শাসনের সাথে এই তোমার প্রদেশের শাসনের বা স্বায়ত্তশাসনের এক অভূতপূর্ব সংমিশ্রণ ছিল। তার মানে বোঝা যাচ্ছে যে শাসক হিসাবে সমুদ্রগুপ্ত নিঃসন্দেহে উল্লেখযোগ্য। এরপর আমরা দেখবো সমুদ্রগুপ্ত ভারতীয় নেপোলিয়ান কেন বলা হয়। আমরা দেখি যে সমুদ্রগুপ্ত উত্তর ভারত জয় করে সেখানে রাজনৈতিক ঐক্য স্থাপন করেছিল। আমরা জানি যে প্রত্যেক রাজাই আসলে এইভাবে অনৈক্য থাকে, সেই অনৈক্যগুলো ঐক্য স্থাপন করে। সমুদ্রগুপ্ত উত্তর ভারত জয় করে সেখানে রাজনৈতিক ঐক্য স্থাপন করে। স্থাপনের ফলে তাকে আর্যাবত জয় সম্পন্ন করে তিনি দাক্ষিণাত্যে ধর্মীয় নীতির বাস্তবায়ন করতে পারেন। গাঙ্গেয় উপত্যকা ক্ষুদ্র রাজ্যগুলোকে গুপ্ত সাম্রাজ্য তথা সর্বভারতীয় এক অখণ্ড সাম্রাজ্যে পরিণত করেন। সমুদ্রগুপ্ত কনিষ্কের পর রাজনৈতিক শূন্যতার অবসান ঘটিয়ে সর্বভারতীয় বিশাল সাম্রাজ্য গঠন করেন। তিনি ভারতের সনাতন দিগ্বিজয়ী আদর্শের মূর্ত প্রতীক ছিলেন। এছাড়া ক্রমাগত রাজ্য জয়ের জন্যই তাকে ফ্রান্সের নেপোলিয়নের সাথে তুলনা করা। অর্থাৎ তার যে কর্মকাণ্ড ভারতীয় উপমহাদেশে বা এই গুপ্ত যুগে তার যে কর্মকাণ্ড, তার কর্মকাণ্ডটা সম্পূর্ণটাই ফ্রান্সের নেপোলিয়নের সাথে তুলনা করা যায়। ফলশ্রুতিতে ফ্রান্সে যেমন নেপোলিয়ন তার কর্মকাণ্ড করেছিল, ভারতের সমুদ্রগুপ্ত সেই কর্মকাণ্ড এক মিল হওয়ার কারণে ঐতিহাসিকগণ তাকে ভারতের নেপোলিয়ন বলে আখ্যায়িত করেছিলেন। এবার আমরা দেখবো সমুদ্রগুপ্ত রাজ্য অধিকরণ করা রাজার কর্তব্য মনে করতেন। তিনি রাজ্যের পাশাপাশি রাজনৈতিক দুর্দশা হিসেবে খ্যাতি অর্জন করেন। এরপর আমরা দেখি সমুদ্রগুপ্তের চরিত্র ও কৃতিত্ব। ভারতের নেপোলিয়ন কি কারণে ভারতের নেপোলিয়ন কেন বলা হচ্ছে তা তোমরা পূর্বের স্লাইডে দেখতে পারলা। এরপরে সর্বভারতীয় সাম্রাজ্যের প্রতিষ্ঠা, অর্থাৎ কুষাণ কনিষ্কের সম্রাটের পরে যে ভারতে একটা সাম্রাজ্যের একটা শূন্যতা বিরাজ করছিল, সমুদ্রগুপ্ত কিন্তু সেই শূন্যতা কাটিয়ে উঠে একটা সর্বভারতীয় সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। এছাড়া কূটনৈতিক তার অদূরদর্শিকতা বা দূরদর্শিকতার যে কূটনৈতিক যে দূরদর্শিকতা ছিল সেটার মাধ্যমে তিনি সমগ্র ভারতকে যতটুকু তিনি জয় করেছিলেন, যতটুকু তিনি একটা সাম্রাজ্যের মধ্যে স্থাপন করতে পেরেছিলেন, একটা সাম্রাজ্যের মধ্যে রেখে শাসন কার্য পরিচালনা করতে পেরেছিলেন। এছাড়া জাতীয় উপজাতি সংগ্রামের অবসান করে, অর্থাৎ ভারতের আভ্যন্তরীণ যে দ্বন্দ্ব ছিল এই আভ্যন্তরীণ দ্বন্দ্ব নিরসনে সমুদ্রগুপ্ত কৃতিত্বের স্বাক্ষর রাখে। এছাড়া তার বহুমুখী প্রতিভা, তিনি শুধুমাত্র এই রাজ্য জয় এবং হচ্ছে জাতীয় উপজাতি সংগ্রামের অবসানই করেছেন তা নয়, তার সমুদ্রগুপ্তের শাসনামলে অনেক বিচক্ষণ ব্যক্তি তার রাজ্য অলঙ্কৃত করেছিল। তার মধ্যে এই যে এলাহাবাদ প্রশস্তি যিনি লেখেন তার নাম হচ্ছে হরি সেন। তিনি কিন্তু একজন বিখ্যাত প্রতিভার অধিকারী। এইভাবে তিনি তার বহুমুখী প্রতিভা। এছাড়া পরধর্ম সহিংস তার রাজ্যে যে অন্য ধর্মগুলো বা বিভিন্ন ধর্মের অনুসারী ছিল তাদেরকে কিন্তু তিনি সঠিকভাবে বা সঠিক পন্থায় শাসন কার্য পরিচালনা করেছেন। অন্য ধর্ম পালনে যাতে কোনো বাধা সৃষ্টি না হয় বা নিজ ধর্ম প্রচারে যাতে বাধা সৃষ্টি না হয় সেই কাজগুলো কিন্তু সমুদ্রগুপ্তের চরিত্র বা কৃতিত্বের মধ্যে পাওয়া যায়। এরপরে আমরা দেখব দ্বিতীয় চন্দ্রগুপ্ত সিংহাসন আরোহণ। প্রথম চন্দ্রগুপ্তের পরে দ্বিতীয় চন্দ্রগুপ্ত আনুমানিক 375 খ্রিস্টাব্দে সিংহাসনে আরোহণ করেন রামগুপ্ত এক শক রাজার নিকট যুদ্ধে। অর্থাৎ এখানে একটু বলে রাখা দরকার যে সমুদ্রগুপ্তের পরে আসলে রামগুপ্ত নামে আরেকজন গুপ্ত শাসক সিংহাসনে আরোহণ করেন।
কিন্তু এই রামগুপ্ত শাসনামলে শক রাজার নিকট শক রাজারা গুপ্ত বংশে আক্রমণ করেন এবং রামগুপ্ত তাদের নিকট যুদ্ধে পরাজিত হয়ে তাদের সাথে এক কলঙ্কযুক্ত সন্ধি স্থাপন করলে দ্বিতীয় চন্দ্রগুপ্ত এটা মেনে নিতে পারেননি। পরবর্তীতে দ্বিতীয় চন্দ্রগুপ্ত শক রাজা এবং রামচন্দ্রগুপ্ত এই দুইজনকে হত্যা করে তিনি গুপ্ত বংশের সিংহাসনে আরোহণ করেন, অর্থাৎ গুপ্ত বংশের সিংহাসনে আরোহণ করেন এবং হারানো গৌরব পুনরুদ্ধার করেন। তিনি গুপ্ত সাম্রাজ্যের শাসনভার গ্রহণ করে বিক্রমাদিত্য উপাধি লাভ করেন, অর্থাৎ এই দ্বিতীয় চন্দ্রগুপ্তকে বলা হয় কিংবদন্তির বিক্রমাদিত্য। এই গুপ্ত বংশের শাসক হিসাবে শাসনভার গ্রহণ করে তিনি উপাধি নেন কিংবদন্তির বিক্রমাদিত্য উপাধি ধারণ করেন। এরপর আমরা দেখি দ্বিতীয় চন্দ্রগুপ্তের সাম্রাজ্য বিস্তার। দ্বিতীয় চন্দ্রগুপ্ত সমুদ্রগুপ্ত থেকে কম সাম্রাজ্যই গ্রহণ করেছেন। তারপরে আমরা দেখি শক রাজাদের অবসান, যে শক রাজারা রামগুপ্তের সময় গুপ্ত সাম্রাজ্যে আক্রমণ করেছিল। এই রামগুপ্ত তাদের সাথে যে একটা সন্ধি স্থাপন করেছিল, এটা এই দ্বিতীয় চন্দ্রগুপ্ত কিন্তু মেনে নেয়নি। ফলশ্রুতিতে কি হয় যে দ্বিতীয় চন্দ্রগুপ্ত ওই রামগুপ্ত এবং শক রাজা উভয়কে হত্যা করে তিনি কিন্তু অবশ্য এই গুপ্ত বংশের শাসনে আরোহণ করেন। এই তার শক রাজাদের হত্যার মাধ্যম দিয়ে কিন্তু শক শাসনেরও অবসান হয়। এরপর আমরা দেখি সৌরাষ্ট্র জয়। তিনি শক শাসন অবসান করার পরে তিনি তার পাশে অর্থাৎ গুজরাটের পাশে এই সৌরাষ্ট্র নামে একটা রাষ্ট্র ছিল, সেই রাষ্ট্র কিন্তু তিনি জয়লাভ করেন, আক্রমণ করেন, জয়লাভ করেন এবং এই সৌরাষ্ট্র অঞ্চলটা তিনি এই গুপ্ত সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করান। এরপর আমরা বঙ্গ জয়। বঙ্গ বলতে বাংলা বিহার উড়িষ্যার এই অঞ্চলটা, এই অঞ্চলেও তিনি কিন্তু অর্থাৎ এই সমুদ্রগুপ্ত এই বঙ্গের পাশ দিয়ে দক্ষিণে তার রাজ্য বিস্তার করলেও বঙ্গ কিন্তু তিনি জয়লাভ করতে পারেননি। এই বঙ্গ জয়লাভ করেন গুপ্ত বংশের দ্বিতীয় চন্দ্রগুপ্ত, যিনি বাংলা বিহার উড়িষ্যা সহ এই বাংলাদেশ বা ভারতের এই পশ্চিমবঙ্গ এই অঞ্চলটা মুর্শিদাবাদ এই অঞ্চলগুলো কিন্তু তিনি তার সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করেন। কুষাণদের বিদ্রোহ দমন, অর্থাৎ কুষাণদের যে বিদ্রোহ অর্থাৎ কনিষ্কের যে কুষাণ সাম্রাজ্য, এই কুষাণ সাম্রাজ্য কনিষ্কের পরে যে রাজনৈতিক যে শূন্যতা দেখা দেয়, সাম্রাজ্যের যে শূন্যতা দেখা দেয়, এই শূন্যতার ফলে একজন কুষাণ বা একজন অধিপতি তারা কিন্তু বিদ্রোহ ঘোষণা করে। এই বিদ্রোহের ফলে এই বিদ্রোহ করে যেটা পরবর্তী গুপ্ত যুগে কিন্তু একটা প্রভাব পড়ে, কিন্তু দ্বিতীয় চন্দ্রগুপ্ত এই কুষাণদের বিদ্রোহ দমন করেন এবং এই দ্বিতীয় গুপ্ত বংশের নিরাপত্তা বিধান করেন। এরপর আমরা দেখব কিংবদন্তির বিক্রমাদিত্য কেন তাকে বলা হয়। আমরা এটা দেখি যে কিংবদন্তির বিক্রমাদিত্যের উপাধি ছিল আসলে শাকারি, কেননা তিনি উত্তর পশ্চিম ভারতের এই যে শক ক্ষত্রদের বিতাড়িত করে মগধ জয় করেন। অর্থাৎ আমরা দেখলাম যে রামগুপ্ত সময় শক রাজা আসছিল, এই শকদেরকে তিনি বিতাড়িত করেন, তাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন, তাদের পরাজিত করেন, তাদের বিতাড়িত করেন এবং বিতাড়িত করে যে মগধ অঞ্চলটা, এই অঞ্চলটা কিন্তু তিনি তার সাম্রাজ্যভুক্ত করেন এবং এই কিংবদন্তি বিক্রমাদিত্যের উপাধি ছিল আসলে শকারি। এই শকারি থেকে কিংবদন্তি বিক্রমাদিত্যের উপাধি আসে। এরপরে ভারতের শেক্সপিয়ার নামে খ্যাত কবি কালিদাস, বীরসেন সহ অনেক কবি সাহিত্যিক তার সভাকে সভামণ্ডিত করেন। অর্থাৎ তিনি যে শুধু রাজ্য জয় করেন সেটা নয়, তার সাথে তার রাজ্যে বিশিষ্ট ব্যক্তিরা কালিদাস এবং বীরসেনের মতো ব্যক্তিরা তার রাজ্যকে শোভামণ্ডিত করেন। ফলশ্রুতিতে তিনি যেমন রাজ্য জয় থেকে শুরু করে অন্য সব কাজেই কিন্তু তিনি মনোনিবেশ করেন। তার সাহিত্যিক চর্চাও কিন্তু আমরা ইতিহাসে লক্ষ্য করি। এই ভারতের শেক্সপিয়ার নামে কথা এই ব্যক্তিদের জন্য কিন্তু তাকে কিংবদন্তির বিক্রমাদিত্য বলা হয়। অর্থাৎ সম্পূর্ণ বিষয়টা একটা রাজ্য পরিচালনার ক্ষেত্রে যতগুলো বিষয়ের প্রয়োজন সব বিষয়গুলো তার রাজ্যের মধ্যে ছিল, এই জন্য বলা হচ্ছে কিংবদন্তির বিক্রমাদিত্য। এরপর আমরা দেখি কিংবদন্তির বিক্রমাদিত্যের দ্বিতীয় রাজধানী ছিল উজ্জয়িনী। এছাড়াও তিনি পটলিপুত্র নগরে তার মূল রাজধানী স্থাপন করেন। যে তার শাসনামলে একটা রাজধানী থাকলেও আর একটা দ্বিতীয় রাজধানী গঠন করা হয়, যে উজ্জয়িনী, এই যে শকদের যে জায়গা, এই শক ক্ষত্রকদের রাজ্য ছিল উজ্জয়িনী। এই উজ্জয়িনীও কিন্তু তিনি দখল করেন এবং সেখানে তিনি দ্বিতীয় রাজধানী স্থাপন করেন। আর তাছাড়া তার মূল রাজধানী পাটলিপুত্র নগরে তার মূল রাজধানী স্থাপিত ছিলই। দ্বিতীয় চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য নামে একটি অব্দের প্রচলন করেন। অর্থাৎ বিক্রমাদিত্য হওয়ার জন্য তিনি আরেকটা যে ইতিহাসের তথ্য আমরা পাই সেটা হচ্ছে
বিক্রমাব্দ নামে একটি অব্দের প্রচলন করেন। অব্দ মানে সাল, এই গণনা, এই গণনার তিনি প্রচলন করেন। এছাড়া তিনি সিংহ সংকুল অঞ্চল জয় করে সিংহ বিক্রম উপাধি ধারণ, অর্থাৎ একটা অঞ্চল যেটা জঙ্গলাকৃত, যেখানে ধারণা করা হয় যে সিংহ থাকে বা সিংহ বা এরকম জীবজন্তু বসবাস করে, সেই অঞ্চলও কিন্তু এই দ্বিতীয় চন্দ্রগুপ্ত জয় করেন এবং জয় করে সিংহ বিক্রম উপাধি ধারণ করেন। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা দেখব প্রাচীন ভারতের স্বর্ণযুগ। তো প্রাচীন ভারতের স্বর্ণযুগের যে কথাটা বলা হচ্ছে, যে স্বর্ণযুগ বলতে আমরা সেই যুগকে বুঝি যে যুগটা আসলে সব দিক দিয়েই উন্নত ছিল, সব দিকে। সেখানে শাসন ব্যবস্থা, সাহিত্য, শিল্প, বিজ্ঞান, তারপরে শান্তি, ঐক্য, ধর্ম, সব বিষয় যেখানে সর্বোচ্চ শিখরে ছিল, সেই সময়টাকে আসলে বলা হচ্ছে স্বর্ণযুগ। এই স্বর্ণযুগের যদি বলা হয় তাহলে গুপ্ত যুগের উদারপন্থী শাসন ব্যবস্থা, সাহিত্য, শিল্প, অসাধারণ অগ্রগতি, জনসাধারণের সচ্ছলতা, দেশের শান্তি লক্ষ্য করে কোন ঐতিহাসিক এই সময়টাকে আসলে গুপ্ত যুগের স্বর্ণযুগ বলেছেন। ইউরোপীয় ঐতিহাসিক গুপ্ত যুগে প্রাচীন গ্রিসের পেরিক্লিয় যুগের পেরিক্লিয় যুগের সাথে তুলনা করেছেন। অর্থাৎ এই গুপ্ত যুগের সময়, অর্থাৎ এই সমুদ্রগুপ্ত বা এই গুপ্ত যুগকে আসলে ইউরোপের ঐতিহাসিকগণ তারা পেরিক্লিয় সাম্রাজ্যের বা যুগের সাথে তুলনা করেছেন, কারণ এই সময়ের পরিস্থিতিটা সবচাইতে ভালো ছিল, সবচাইতে উন্নতি ছিল। আমরা দেখি তারপরে স্বর্ণযুগ বলার কারণ কি, গুপ্ত ভারতের নিরাপত্তা বিধান, অর্থাৎ স্কন্দ্রগুপ্তের শাসনকাল পর্যন্ত কোনো বড় ধরনের বৈদেশিক আক্রমণ গুপ্ত যুগে ঘটেনি। ভারতের নিরাপত্তা এবং শান্তি দীর্ঘদিন মোটামুটি অক্ষুণ্ণ ছিল। এই গুপ্ত আমলে হুন আক্রমণ ঘটলেও তিনি তা প্রতিহত করার পরে প্রায় 50 বছর ভারতে আর কোনো আক্রমণই করেনি। এই কৃতিত্ব বড় কম ছিল না। গুপ্ত শাসনের একেবারে শেষ দিকে পুনরায় হুন আক্রমণ ঘটলে দীর্ঘদিন ঘটে। সুতরাং দীর্ঘদিন গুপ্ত সম্রাট ভারতের বৈদেশিক আক্রমণ থেকে সুরক্ষা দেয়। অর্থাৎ যেটা বলা হচ্ছে যে এই যে গুপ্ত ভারতের নিরাপত্তা, এই নিরাপত্তার সময় এই গুপ্ত ভারতের যে গুপ্ত যুগের সময়, এই যুগের সময় তেমন বড় ধরনের কোনো বৈদেশিক আক্রমণই ঘটেনি। শুধুমাত্র হুনরা একবার আক্রমণ করলেও তাদের পরাজিত করার পরে আবার পরবর্তী 50 বছর এই হুনরাও আক্রমণ বা অন্য কোনো ধরনের বৈদেশিক আক্রমণ ঘটেনি এবং শান্তি শৃঙ্খলা ভাবে সাম্রাজ্য পরিচালনা করছিল। তারপরেও শেষের দিকে গুপ্ত যুগে হুনরা আক্রমণ ঘটলেও সেটাকেও প্রতিহত করে এবং গুপ্ত সম্রাটরা ভারতকে বৈদেশিক আক্রমণ থেকে সম্পূর্ণ নিরাপত্তা রেখেছিল। এরপর আমরা দেখব সাম্রাজ্যের সংহতি ও ঐক্য। গুপ্ত শাসন ব্যবস্থা সাম্রাজ্যের আভ্যন্তরীণ শান্তি ও সংহতি রক্ষায় বিশেষ কার্যকরী হয়েছিল। মৌর্য যুগের অতি কেন্দ্রীয়তা ত্যাগ করে গুপ্ত সম্রাটরা বিকেন্দ্রীয়করণ নীতির প্রচলন করেন। অর্থাৎ মৌর্য যুগে কেন্দ্র থেকে যে শাসন, এই শাসনের পক্ষে আসলে গুপ্ত যুগের ছিল না। তারা আসলে বিকেন্দ্রীয়করণ, অর্থাৎ কেন্দ্র শাসন থেকে বিকেন্দ্রীয় করে শাসন ব্যবস্থা তারা পরিচালন করেন। এছাড়াও সাম্রাজ্যের ঐক্যের বিনষ্ট না করে তারা প্রদেশ ও জেলা ভাগ করে ক্ষমতার বিকেন্দ্রীয় করেন। স্থানীয় প্রতিনিধি গঠনের মাধ্যমে তারা কিন্তু স্থানীয় শাসন ব্যবস্থা গড়ে তোলেন, যা ছিল নিঃসন্দেহে একটা প্রগতিশীল চিন্তাধারা। এর ফলে সাম্রাজ্যের অশান্তি দূর হয় এবং স্থানীয় উপজাতি স্বাতন্ত্র্য রক্ষিত হয়, জনসাধারণের সন্তুষ্ট হয়। অর্থাৎ এই যে সাম্রাজ্যের সংহতি, অর্থাৎ তারা যে কেন্দ্র থেকে শাসন কার্য পরিচালনা না করে তারা এই কেন্দ্রের শাসনকে বিভিন্ন পর্যায়ে ভাগ করে, অর্থাৎ জেলা বা স্থানীয় সরকার ব্যবস্থার মাধ্যমে কিন্তু তারা শাসন কার্য পরিচালনা করে। ফলশ্রুতিতে কি হয় যে প্রত্যন্ত অঞ্চলের যে শাসন ব্যবস্থা, কেন্দ্র থেকে প্রত্যন্ত অঞ্চলে শাসন ব্যবস্থা সঠিকভাবে পর্যালোচনা না করলেও স্থানীয় শাসনের মাধ্যমে কিন্তু তারা হচ্ছে সাম্রাজ্যের সংহতি এবং ঐক্য প্রতিষ্ঠা করে। এছাড়া সাম্রাজ্যের কোনো ঐক্যের বিনষ্ট না করে কিন্তু তারা এই কাজগুলো করতে সক্ষম হয়েছিল। ফলশ্রুতিতে এই যুগটাকে বলা হচ্ছে স্বর্ণযুগ। উদারপন্থী শাসন ব্যবস্থা, গুপ্ত শাসন ব্যবস্থা চরিত্র ছিল উদার। ফাহিয়ানের বিবরণ থেকে জানা যায় যে এই রাজ্যের শাসনকর্তা গুলো ছিল খুবই উদার এবং তারা অবাধভাবে জীবনযাপন করত। কোনো গুপ্তচর বা সরকারি কর্মকর্তা কর্মচারী ছিল না।
কর্মচারী তাদের ব্যক্তিগত স্বাধীনতা বা দৈনন্দিন জীবনের শান্তি বিঘ্নিত হয় এমন কোনো কার্যকলাপ তারা করতো না। ফৌজদারি আইন ছিল মৃদু, নিতান্ত বিশেষ অপরাধ ছাড়া অপরাধীদের কোনো শাস্তি দেওয়া হতো না। প্রাণদণ্ড খুবই সীমাবদ্ধ ছিল। ফাইনের নিরপেক্ষ রচনা তথ্য হতে জানা যায় যে গুপ্ত যুগের সুবর্ণ যুগ বলারও অন্যতম একটা কারণ। অর্থাৎ এই উদারপন্থী শাসক ছিল এরকম যে তারা নিজেরাও অবাধে চলাফেরা করতো, অবাধে জীবনযাপন করতো, সাম্রাজ্যের জনসাধারণ গুলো অবাধে চলাফেরা করতো। এছাড়াও সাম্রাজ্যে খুব গুরুতর অপরাধ ছাড়া ফৌজদারি বিধিতে তাদের সাজা দেওয়া হতো না। মৃত্যু বিধি বা মৃত্যুদণ্ড ছিল না বললেই চলে। এইভাবে তারা আসলে ফাইনের বিবরণ থেকে এই সময়টাকে আসলে সুবর্ণ যুগ বলা হচ্ছে। এরপরে যদি আমরা বলি যে লৌকিক হিন্দু ধর্ম এবং সহিষ্ণুতা, গুপ্ত যুগের ধর্ম ব্যবস্থায় প্রশংসনীয় ছিল, যদিও এই যুগে ব্রাহ্মণদের পুনরুদ্ধাগন ঘটেছিল বলা হয়। যদিও সমুদ্রগুপ্ত অশ্বমেধ যজ্ঞ অনুষ্ঠান করে যদিও গুপ্ত যুগের ব্রাহ্মণরা প্রাধান্য পান, তথাপিও গুপ্ত সম্রাটগণ ধর্ম সহিষ্ণু ছিল। অর্থাৎ গুপ্ত যুগের যে হিন্দু ধর্ম বা ব্রাহ্মণরা তারা তাদের মধ্যে যে 4টা শ্রেণী বিভাগ ছিল, এই 4টা শ্রেণী বিভাগে তারা তাদের নিজেদের মধ্যে কার্য পরিচালনা করতো, তারা নিজেদের মধ্যে ধর্ম প্রচার করতে পারতো। এই ক্ষেত্রে গুপ্ত যুগের কোনো বাধা নিষেধ ছিল না। এছাড়াও ধর্ম প্রচারের ক্ষেত্রে গুপ্ত সম্রাটরাও অনেক সময় পৃষ্ঠপোষকতা করেছে। এছাড়া এই গুপ্ত যুগে এই সময়টাতে নালন্দা বিশ্ববিদ্যালয় নামে বিখ্যাত একটা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়, যেটা এই গুপ্ত সম্রাটদের পৃষ্ঠপোষকতায় তৈরি হয়। বিশ্বের বিভিন্ন জায়গা থেকে এই নালন্দা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা পড়াশোনা করতে আসে। এছাড়া তা ছিল লৌকিক ধর্ম। একদা বৈদিক ধর্মেও এখানে অনার্য এবং লৌকিক ধর্মদের পরিলক্ষিত করা যায়। আবার শিব ধর্মের শিবের পূজারীও ছিল এখানে। শিব, কালী, কার্তিক, লক্ষ্মী গুপ্ত যুগের তারা বৈদিক দেবতা ইন্দ্র, মিত্র, বরুণ প্রভৃতিকে স্থানচ্যুত করে তারা দ্বিতীয় চন্দ্রগুপ্ত বৈশ্যের ধর্মের অনুসারী হন। এবং এখানে হিন্দু ধর্মের যে পূজা অর্চনার কথা বলা হচ্ছে, উপাসনার কথা বলা হচ্ছে, এই উপাসনাও এখানে ছিল। এখানে বেশ কিছু মন্দির, বিশেষত শিব মন্দিরের ধ্বংসাবশেষ পাওয়া যায়। মূর্তি পূজার জনপ্রিয়তা, এই সময় মূর্তি পূজার জনপ্রিয়তা বাড়ে এবং মূর্তির মাধ্যমে তারা আসলে উপাসনা করে। যেটা গুপ্ত সম্রাটরা যে ধর্ম পালন করেনি, অন্যরা সে ধর্ম পালন করলেও গুপ্ত সম্রাটরা সেখানে তাদেরকে নিরাপত্তা বিধান করেছেন। এরপরে আমরা দেখবো যে সাহিত্য ও দর্শনের অগ্রগতি। সাহিত্য দর্শনের অগ্রগতি গুপ্ত সাহিত্যের চর্চার এক পরবর্তী প্রজন্মকে বিস্মিত করেছে। অর্থাৎ তাদের সাহিত্য এবং দর্শনের যে অগ্রগতি সেটা আসলে পরবর্তী সময়কালে আরো বিস্মিত করেছে। এ যুগের সৃজনী প্রতিভা থেকে যেন সহস্র শীর্ষ হয়ে সাহিত্য দর্শন ও শিল্পের ক্ষেত্রে বিকশিত হয়েছিল। শুধুমাত্র এই কারণে গুপ্ত যুগকে স্বর্ণযুগ আখ্যা পেতে পারে। অর্থাৎ শুধু একটা কারণ হিসাবে অর্থাৎ সাহিত্য এবং দর্শনের অগ্রগতি হিসাব করলেও কিন্তু গুপ্ত যুগকে স্বর্ণযুগ বলা যেতে পারে। এই সময় দর্শন শাস্ত্রের গুপ্ত যুগের দর্শন শাস্ত্রের ব্যাপক অগ্রগতি সাধিত হয়। সাহিত্য এবং দর্শন উভয় মিলে একটা নতুনত্তর অধ্যায়ের সৃষ্টি করে, যা গুপ্ত যুগকে স্বর্ণযুগ বলা যেতে পারে। এরপরে আমরা দেখব স্থাপত্য ভাস্কর্যের অগ্রগতি। শিল্প অর্থাৎ স্থাপত্য, ভাস্কর্য এবং চিত্র কলায় গুপ্ত যুগ ছিল অসাধারণ সৃজনশীল। গুপ্ত সময় মন্দির স্থাপনের প্রথম বিকাশ হয়। 3 মহলা 3 প্রস্থে মন্দির নির্মাণের স্থাপত্য রীতি কিন্তু এই গুপ্ত যুগে উদ্ভাবিত হয়। অজয়গড়ে পার্বতী মন্দির, সনাতন একলিঙ্গ মন্দির, তারপরে ইটের তৈরি মন্দির এর উদাহরণ হিসেবে, ভাস্কর্যের উদাহরণ হিসেবে বলা যেতে পারে। এছাড়া আরো বহু স্থাপত্য ভাস্কর্য যা আমরা এখনো আবিষ্কৃত করতে পারিনি, এই আবিষ্কৃত ভাস্কর্য থেকে আমরা সেই সময়ের স্থাপত্য ভাস্কর্য শিল্পের অগ্রগতি দেখতে পারি। এছাড়া অনেক মূর্তি বা অনেক স্থাপত্য যেগুলো আবিষ্কৃত, যেটা অর্ধ ভগ্ন বিশিষ্ট, যেটা পুরাটাই ভগ্ন বিশিষ্ট, এই বিষয়গুলো। এছাড়া অনেক দেবতা বা দেবতাদের মূর্তি এখানে আবিষ্কৃত হয়েছে। এই যুগের চিত্রশিল্পের উদাহরণ অজন্তার প্রাচীরের গায়ে আঁকা বিভিন্ন এই যুগের যে চিত্রশিল্পী, এটা হচ্ছে আমরা বিভিন্ন স্থাপত্যের গায়ে যে সিলমোহর দেখতে পাই, এই সিলমোহর দেখলে বোঝা যায় যে এই যুগে আসলে চিত্র শিল্পের অনন্য ছিল।
গুপ্ত যুগের স্বর্ণ মুদ্রা কয়গুলো শিল্প সুষমা ছিল, চোখে চোখ জোড়ানোর মতো, অর্থাৎ তাদের যে মুদ্রা, স্বর্ণ খচিত মুদ্রা, এই মুদ্রাগুলো ছিল আসলে চোখ ধাঁধানোর মতো। এরপর আমরা দেখবো স্বর্ণযুগের সামাজিক অবস্থা। আমরা যদি সামাজিক অবস্থার দিকে লক্ষ্য রাখি, তাহলে দেখো যে এইখানে আমরা দেখতে পাচ্ছি যে চারি বর্ণ, চতুরাশ্রম, ব্রাহ্মণ, বিবাহ, বিলাস বেশন, গুপ্ত রাজাদের বিদ্যা হচ্ছে তার সংস্কৃত ভাষা এবং সাহিত্যের ব্যাপক প্রয়োগ। অর্থাৎ সামাজিক অবস্থার মধ্যে প্রথমত আমরা চার বর্ণ দেখতে পাই, হিন্দুদের মধ্যে যে বর্ণ প্রথা, সেই বর্ণ প্রথা আমরা এই গুপ্ত সমাজের মধ্যেও দেখতে পাই। চতুরাশ্রম অর্থাৎ আশ্রমের যে বৌদ্ধ ধর্মের যে আশ্রম, এই আশ্রম গুলো আমরা দেখতে পাই। ব্রাহ্মণ, বিবাহের ব্যাপারটা আমরা এখানে লক্ষ্য করি যে হচ্ছে এখানে বিবাহের ব্যাপারে কোনো বিধিনিষেধ ছিল না, কোনো জাত ধর্ম মানা হতো না। একজন আরেকজনকে বিবাহ করতে পারে, সেটা তার বর্ণ হোক বা না হোক। এভাবে বিলাস বসন হিসেবে তারা বিশেষ করে ধনী শ্রেণী যারা ছিল, তারা তাদের পোশাক আশাক বেশ বিলাস বেশনের ব্যবস্থা রাখতো। আর গুপ্ত সম্রাটরা বিদ্যা হচ্ছে খুবই উৎসাহিত ছিল, তারা বিদ্যার দিকে ধাবিত ছিল এবং তারা বিদ্যা অর্জন করে সঠিকভাবে সামাজিক ব্যবস্থাটাকে পরিচালনা করার জন্য। এছাড়া সংস্কৃত এবং সাহিত্যের ব্যাপক প্রচলন ছিল এই যুগে। সামাজিক অবস্থার এরপরে আমরা দেখবো অর্থনৈতিক অবস্থা। অর্থনৈতিক অবস্থার মধ্যে আমরা জানি যে প্রাচীন ভারত কৃষি নির্ভর অর্থনৈতিক অবস্থা ছিল। অর্থনৈতিক অবস্থার মধ্যে আমরা নগর, কৃষি, শিল্প, ব্যাংক, মুদ্রা, সামুদ্রিক বাণিজ্য আমরা এগুলো দেখতে পাই। অর্থাৎ এই অর্থনৈতিক উৎকর্ষতার মধ্যে এমন কিছু ছিল, যেমন নগরের একটা সৃষ্টি ছিল, কৃষি এবং শিল্প উভয় দিক দিয়ে তারা উন্নত ছিল। সেই বিষয়গুলো আমরা দেখতে পাই এই গুপ্ত সাম্রাজ্যে। এই গুপ্ত সাম্রাজ্যে আসলে ব্যাংকের আদলের ব্যবস্থা করা হয়, অর্থাৎ ওই অর্থ কোনো এক জায়গায় গচ্ছিত রাখা হয় বা কোনো একজনের কাছে গচ্ছিত রাখা হয়। সেই গচ্ছিত রাখার ফলে যে ব্যাংক ব্যবস্থা সৃষ্টি, সেটাও কিন্তু আমরা এই গুপ্ত যুগে দেখতে পাই। আর যেহেতু বাণিজ্য, সামুদ্রিক বাণিজ্য ছিল, কৃষি ছিল, শিল্প ছিল, তার মানে এখানে মুদ্রা থাকবে এটা অনস্বীকার্য। এই অর্থনৈতিক ক্ষেত্রে এখানে মুদ্রার প্রচলন ছিল, যার কারণে আমরা এই সামুদ্রিক বাণিজ্য, মুদ্রার মাধ্যমে কিন্তু আমরা বাণিজ্যটাকেও লক্ষ্য করতে পারি, যে বাণিজ্যের আদান প্রদানের মাধ্যমে কিন্তু এখানে প্রাচীন ভারতের স্বর্ণ যুগের বলা যেতে পারে। কেননা যে এইখানে স্বর্ণ যুগ হওয়ার জন্য যে যে উপাদান প্রয়োজন, তার সব উপাদানই আসলে এই গুপ্ত বংশে ছিল। এরপর আমরা দেখব বিজ্ঞানের উন্নতি। বিজ্ঞানের যদি আমরা উন্নতি দেখি, তাহলে এইখানে বিজ্ঞান অর্থাৎ বরাহ মিহির, তারপরে যে চরকের আয়ুর্বেদ শাস্ত্র, বিজ্ঞানে যে শূন্যের ধারণা, গণিত শাস্ত্রে, এই সবকিছু কিন্তু এই ভারতবর্ষ থেকে উঠে আসছে। অর্থাৎ আমরা যদি গুপ্ত যুগের একটি সবচেয়ে গৌরবের ব্যাপার হচ্ছে যে এখানে বিজ্ঞান, এই গৌরবের দিক হচ্ছে গণিত, বিজ্ঞান, ভূগোল, জ্যোতির্বিদ্যার উন্নতি। অর্থাৎ এই সকল বিষয়ের প্রাধান্য দিক পাল্লাচ্ছে আর্যভট্ট। অনেকেই তাকে ভারতীয় নিউটন বলে আখ্যা দিয়েছেন। আর্যভট্ট হচ্ছে এই বিজ্ঞানের সবচেয়ে উল্লেখযোগ্য দিকগুলো তুলে ধরেছেন। আর্যভট্ট তিনি প্রায় ১৫০০ বছর পূর্বে মন্তব্য করেন পৃথিবীর আপন মেরুদণ্ডের উপর থেকে সূর্যের চারিদিকের প্রদক্ষিণ করেন। অর্থাৎ সূর্যের যে ধারণা, সেই ধারণা কিন্তু এই ভারতবর্ষ থেকে আসছে। এছাড়া সংখ্যা গণিতের শূন্যের সংখ্যার প্রচলনের মাধ্যমে অঙ্ক শাস্ত্রের বৈপ্লবিক সূচনা কিন্তু এই গুপ্ত যুগের মাধ্যমেই ঘটে থাকে। এটা অন্যতম কীর্তি। এই যুগে দশমিক পদ্ধতির আবিষ্কারের ফলে মানব জাতির অশেষ কল্যাণ সাধিত হয়। অর্থাৎ দেখো এখানে বিজ্ঞানের অভূতপূর্ব সাফল্য অর্জিত হয়। যেমন হচ্ছে আর্যভট্ট ছিল একজন ভারতীয়, তাকে ভারতীয় নিউটন বলা হয়। তিনি হচ্ছে শূন্যের ধারণা দেন। পৃথিবী সূর্য যে পৃথিবীতে আলো দিয়ে প্রদক্ষিণ করেন, পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে, এই বিষয়গুলো। এছাড়া সংখ্যা গণিতে তিনি শূন্যের ধারণা নিয়ে আসেন, মানব জাতির বিশেষ করেন। বর্তমান বিশ্বে বিজ্ঞানের যে অসম্ভবকে সম্ভব করেছে, শূন্যের জগৎ প্রাচীন ভারতের কাছে একান্তভাবে ঋণী। অর্থাৎ শূন্য যে ধারণা নিয়ে বর্তমান বিশ্বতে এই পর্যন্ত আসছে, এটা অনেক ক্ষেত্রে কিন্তু প্রাচীন ভারতের কাছে তারা ঋণী। তার এছাড়াও আরো গ্রীসের শিল্প এবং যন্ত্রবিদ্যা থেকে কতগুলো
বরাহমিহির শব্দ চয়ন করে ভারতীয় ভাষায় ব্যবহারের মাধ্যমে এক যথেষ্ট শক্তিশালী এবং বৈজ্ঞানিক গবেষণার উপযোগী করেন। তার রচিত পঞ্চ সিদ্ধান্ত ভারতীয় জ্যোতির্ময় ইতিহাস শাস্ত্রের এক উল্লেখযোগ্য নির্দেশক। বাণভট্ট নামে আরেকজন পণ্ডিত চিকিৎসা শাস্ত্রে বিখ্যাত গ্রন্থ রচনা করেন। চিকিৎসা শাস্ত্রে সেকালে ভারত এতটাই এগিয়ে ছিল যে সব ব্যবস্থা তখন প্রত্যেক শিক্ষার্থীর জন্য আবশ্যিক শিক্ষার বিষয় হয়ে উঠেছিল। অর্থাৎ বিজ্ঞানের ক্ষেত্রে ভারত অভূতপূর্ব সাফল্য অর্জন করে এই গুপ্ত যুগে। এরপর আমরা দেখি শিল্পকলা। শিল্পকলার চিত্র অঙ্কন আমরা আগেই দেখলাম যে চিত্র অঙ্কন, ভাস্কর্য, শিল্পকলা এই ক্ষেত্রেও কিন্তু গুপ্ত যুগের অভূতপূর্ব সাফল্য আমরা পরিলক্ষিত করতে পারি। এরপরে আমরা দেখো ধর্ম। ধর্মের ক্ষেত্রেও কিন্তু আমরা দেখি যে এখানে ধর্ম সহিষ্ণু, এখানে কারো ধর্মের সাথে কারো কোনো নাই। তারা নিজের যার যার ধর্ম সেই পালন করেছে। যার যার ধর্ম সেই পালন করার ফলে তাদের যে ধর্ম সহিষ্ণুতা, সেই সহিষ্ণুতা পরিস্ফুটিত হয়েছে। ফলশ্রুতিতে এই সমস্ত বিষয়কে কল্পনা করে আসলে তৎকালীন সময়ে প্রাচীন ভারতকে গুপ্ত বংশের প্রাচীন ভারতের স্বর্ণযুগ বলা হয়। এছাড়া গুপ্ত বংশের কিছু দুর্বলতাও ছিল, যে দুর্বলতাগুলো যে তারা তাদের সাম্রাজ্যকে যতদূর টিকিয়ে রেখেছিল আরো টিকিয়ে রাখতে পারতো, কিন্তু নিজেদের আভ্যন্তরীণ যে দুর্বলতা, অর্থাৎ প্রথম চন্দ্রগুপ্ত, তারপর দ্বিতীয় চন্দ্রগুপ্ত, তারপর সমুদ্রগুপ্ত, এর পরবর্তী যে শাসকগুলো প্রাচীন ভারতের ইতিহাসে এসছে, তারা আসলে সেইভাবে এই গুপ্ত সাম্রাজ্যকে ধরে রাখতে পারেনি বা টিকিয়ে রাখতে পারেনি। ফলশ্রুতিতে তাদের যে দুর্বলতা, এই দুর্বলতার কারণে কিন্তু পরবর্তীতে তাদের সাম্রাজ্যের অবসানের দিকে চলে যায়। এবং আমরা লক্ষ্য করতে পারি যে প্রত্যেক সাম্রাজ্যের কিন্তু শেষের দিকে এই দুর্বল শাসকগুলো আসে, যার ফলে সাম্রাজ্যের ধ্বংস অনিবার্য হয়। এবং এই গুপ্ত যুগের পরে আসলে আমরা যে দেখবো, আমরা ভারত উপমহাদেশে মুসলিম শাসনের গোড়াপত্তন হয় এবং এখান থেকে মুসলিম শাসনের সূত্রপাত, সেটা আমরা আগামী এর পরের ক্লাসগুলোতে আমরা দেখবো। আমরা যেটা বলতে চাচ্ছিলাম যে তার মানে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা বুঝতে পারলে এতক্ষণ যে গুপ্ত বংশের উত্থান, প্রথম দ্বিতীয় চন্দ্রগুপ্ত, সমুদ্রগুপ্ত, ভারতের নেপোলিয়ান এবং প্রাচীন ভারতের স্বর্ণযুগ কেন বলা হলো, আমরা নিশ্চয়ই তোমরা ইতিমধ্যে বুঝতে পেরেছো। আর আশা করি যে এই যে সহায়ক যে গ্রন্থগুলো আছে, বিশেষত দক্ষিণ এশিয়ার ইতিহাস সহায়ক বা ভারতের ইতিহাস অতুল প্রসাদ রায়, দক্ষিণ এশিয়ার প্রাচীন কাল থেকে 1926 সাল পর্যন্ত মোহাম্মদ এনায়েত হোসেন, এই বইগুলো পড়লেও তোমরা আসলে আরো বিস্তারিত জানতে পারবে। আর এই ক্লাসগুলো তোমরা আমার সাথে নিয়মিত যোগাযোগ রেখে ক্লাসগুলোর সাথে যদি তোমরা থাকো, তাহলে তোমরাও আরো বেশি উপকৃত হবে। আমরাও তোমাদের প্রতি কৃতজ্ঞ থাকবো, আমরাও পাঠদান করে প্রশান্তি লাভ করতে পারবো। এইভাবে আসলে আমরা আমাদের এই বৈশ্বিক বিপর্যয়ের মধ্যে নিজেদের কর্মকাণ্ডগুলো তোমাদের সাথে আমাদের শেয়ারিং এর মাধ্যমে। এবং সর্বশেষ আমি ধন্যবাদ জানাই জাতীয় বিশ্ববিদ্যালয়কে যে এই বিশেষ একটা অনলাইন ক্লাসের ব্যবস্থা, এবং যার ফলশ্রুতিতে আমি আজ তোমাদের সাথে এই 8ম ক্লাস শেষ করতে যাচ্ছি। ধন্যবাদ দিয়ে সবাইকে আমি আমার আজকের লেকচার